হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, একটা গুড নিউজ দেওয়ার জন্য তোমাদের সম্মুখে আমি প্রকট হয়েছি। তো আর বেশি দেরি না করে আমি টপিকে চলে যাব, কিন্তু টপিকে চলে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টস করো এবং অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দেবে ফর অল নোটিফিকেশন টিং টং করে। ঠিক আছে? তাহলে আমাদের টপিকটা শুরু করা যাক। তোমরা আমার শীর্ষক দেখে অলরেডি বুঝে ফেলেছো আমি কি বলতে চাইছি। এটা একটা খোলা আলোচনা। আমি সমস্ত বিষয়টাকে, যত যত বিষয় আছে সমস্তটাকে আমি একত্র করে, ক্লাব করে আমি বলতে যাচ্ছি। কিন্তু ফার্স্ট অফ অল, এইচডিজেডও এটার বিষয়ে তোমাদের কাছে একটা আপডেট আছে, আমি দিতে চাই। তোমরা আগে জেনে ফেলেছো হয়তোবা যে রিটেন এক্সাম এটা হবে 85 মার্কসের এবং ইন্টারভিউ হবে 15 মার্কসের। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 85 মার্কস রিটেন এবং 15 মার্কস ভাইভা ভয়েসে, যেটা জেআরবিটি নিয়েছে বা টিপিএসসি নিয়ে থাকে। এই নিয়মে হতে যাচ্ছে। তোমাদের খেয়াল আছে কি না আমি বলতে পারবো না, তবে আমার প্রিভিয়াস ভিডিওতে আমি কিন্তু বলেছিলাম, এই সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম যে কোনো মতেই 100 মার্কের পরীক্ষাতে 100 মার্কের রিটেন এবং 50 মার্কসের ইন্টারভিউ হতে পারে না। এতে ম্যানিপুলেট হয়, এতে ম্যানিপুলেট হওয়ার সম্ভাবনা বেশি। কারণ কেউ যদি 100তে 100 পায় তারও চাকরি কনফার্ম না। কারণ কেউ যদি 100তে 100 পেল এবং ইন্টারভিউর মধ্যে ওকে দিল 5, আর কেউ 100তে পেল কেউ 65, তাকে ইন্টারভিউর মধ্যে দিয়ে দেবে 50/50, তাহলে ও তো তাকে সারপাস করে যাবে। তো এটা হতে পারে না, কোনোদিনও এটা হতে পারে না। আর ইন্টারভিউ বোর্ডের দ্বারা যে মার্কসটা দেওয়া হয়, একটা মার্কস থাকে, মিনিমাম মার্কসটা বাদ দিয়ে বাকি ওরা ওদের খুশি মতো, মর্জি মাফিক মতো দিতে পারবে। এটার মধ্যে তাদেরকে বাধা দান কেউ দিতে পারবে না। আরটিআই এর আওতাধীন শুধুমাত্র ওএমআর শিটটা পড়ছে। আরেকটা কথা, এখন পরীক্ষা হবে ওএমআর শিটে। আগে ছিল কি, প্রশ্ন আসবে, সেই প্রশ্নের মধ্যে উত্তর লিখে বাস দিয়ে দাও। এটার কোনো ইয়ে নেই, ঠিক ঠিকানা নাই। আগড়ুম বাগড়ুম কে কী করেছে কি না টাইপ করে এটাকে আবার চেঞ্জও করা যেতে পারে। কারণ প্রশ্নটা এরকম একটা না, এরকম 10টা সেট রেডি থাকতে পারে একজনের জন্য, যে মাঙ্কু ফেলে ম্যানিপুলেট করবার জন্য এটা করেছে। ভুল হয়েছে, আবার এটাকে সঠিক করে আবার লিখে ফেলবে, বাস সই দিয়ে দেবে। কারণ এটা তো অটোনোমাস বডি, এরকম ম্যানিপুলেট হবার সম্ভাবনা প্রবল ছিল। যাই হোক, আমার ভিডিওতে আমি বলেছিলাম এই বিষয়টা নিয়ে। তো এটা কর্তৃপক্ষের অগোচরে গেছে বিষয়টা, এবং কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যেই হয়তো বা এক্সামটা কন্ডাক্ট হবার জন্য যে ডেটটা, সেই ডেটটা দিয়ে দেবে ওরা। তবে এখন এটা একটা ট্রান্সপারেন্সিটা এসে গেছে। তবে আরটিআই করে ওএমআর শিট দেখতে দিতে হবে, কারণ এটা গভর্নমেন্ট জব, এটা প্রাইভেট জব না, এটা পাবলিক জব। আরটিআই আওতাধীন এটা, আরটিআই অ্যাক্ট 2005। তো এটা গেল এইচডিজেডও। কিন্তু এটার এখনও সঠিকভাবে যে কাণ্ডটা করেছে সেই রাঘব বয়েলকে এখনও পুলিশ পাকড়াও করতে পারেনি, হয়তো বা পয়সা দিয়ে ম্যানিপুলেট হয়ে গেছে। যাই হোক, আরেকটা বিষয়, দ্বিতীয় নাম্বার 2 টপিকটা হচ্ছে জেআরবিটি গ্রুপ ডি। জেআরবিটি গ্রুপ ডি নিয়ে অনেকে অনেক রকম ইয়ে করছে, ভিডিও বানাচ্ছে, কি করছে কি না, আমার দিকে খালি হাসি পায়। কি করছে বলছে, আমি এটা বানাচ্ছি, তোমাদের জন্য বানাচ্ছি, আমি তোমাকে দিয়ে দেবো। হাই কপাল, বলছে এটা নিয়ে আমি ভিডিও বানাই, কিন্তু একবার বলে লাস্ট ভিডিও, কিন্তু আবার ভিডিও বানাচ্ছে। তো শেষমেশ সুশান্ত চৌধুরী, আমাদের মাননীয় মিনিস্টার সুশান্ত চৌধুরী, ওনার একটা বক্তব্যকে নিয়ে ভিডিও বানালো। সেটা কি, একজন সাংবাদিক প্রশ্ন করেছিল যে স্যার, জেআরবিটির গ্রুপ ডির রেজাল্টটা কখন পাবলিশ হতে পারে? তো উনি বললেন যে ভেরি সুন। গ্রুপ সির কথা মনে আছে, অতি সত্তর। তো ভেরি সুন আর অতি সত্তর, বাংলা টু ইংলিশ এবং ইংলিশ টু বাংলা, মনে হচ্ছে না এটা ট্রান্সলেশন জব হচ্ছে। আমি টিঙ্কু রায়কে ফোন করেছিলাম, মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কে ফোন করেছিলাম। টিঙ্কু রায় বলল যে আরে আপনি কি জানেন না এটার মধ্যে লক্ষ লক্ষ পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে? হ্যাঁ,
লক্ষ লক্ষ কোথায় লক্ষ লক্ষ? 16,000 জনকে শর্ট লিস্ট করা হলো ইন্টারভিউতে, তার মধ্যে 12,000-এর মতো প্রেজেন্ট ছিল। লক্ষ কোথায় এখানে? এই কথাটা বলতেই উনি চট করে লাইন কেটে দিলেন। জানি না কেন লাইন কেটে দিলেন। আমার কথা হচ্ছে এখানে এখন আমি বলতে চাই, তার মধ্যে আরেকটা আপডেট দিয়ে দিই। টেট যে 2022-এর যেটা আটকিয়েছিল, সেটা সরকার বলেছে এখন আর কোনো নেই, কোনো বাধা নেই, এনি টাইম ছেড়ে দেওয়া যেতে পারে। এটা বাধা কি জন্য হয়েছিল সেটাও সঠিক উত্তর ডিপার্টমেন্ট থেকে দেওয়া হয়নি। ডিপার্টমেন্ট থেকে নাকি একজন যে টেটের পরীক্ষার্থী, সে আমাকে 2022-এর যে ক্লিয়ার করেছিল, সে আমাকে জিজ্ঞাসা করেছিল, দাদা এটার বিষয় একটু খোঁজ নাও। তো আমি খোঁজ করেছিলাম, খোঁজ করবার পর তারপর সে আমাকে বলেছিল যে সেও খোঁজ করেছে, ওকে নাকি বলেছে যে কেস চলছে, সুপ্রিম কোর্টে নাকি এই সংক্রান্ত বিষয়ে কেস হয়েছে টেটের বিষয়টা নিয়ে। আমি বললাম কি বিষয়? বললো ম্যাটারটা নিয়ে, এসটি এসসি ওবিসি কি বলে রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে। আরে এটা তো অলরেডি হাইকোর্টে কেস শেষ হয়ে গেছিলো, তারপরে এটা তো সুপ্রিম কোর্টে গিয়েছে কিনা আমার তো জানা নেই, এবং আমি জানি এটা মানে যতটুকু আমার ওপিনিয়ন যে এটা সুপ্রিম কোর্টে গড়ায়নি এই কেসটা, সরকার যায়নি, কারণ এমনভাবেই দিয়েছে যে এটা মানে সুপ্রিম কোর্টে গেলে উল্টা আরও চুনকালি পুঁতে আসবে নিজের মুখে সরকার। তো এই যে বিষয়গুলো আনুষঙ্গিক বিষয়, এইগুলো নিয়ে অনেক ধোঁয়াশা সৃষ্টি হয়েছিল। তার মধ্যে এই ধোঁয়াশাটা শেষ হলো, এবং পরে গিয়ে মানে এখন যে খবর বেরিয়ে আসছে সেটা জানা গেল ডিএলএড এবং বিএড এটা নিয়ে যে হয়েছিল, কেস হয়েছিল, সেই সংক্রান্ত বিষয় নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল যে সিটেট দিয়ে বা ডিএলএড, সিটেট না সরি, ডিএলএড বা বিএড, ডিএলএড দিয়ে কি ওই পরীক্ষায় বসা যাবে যাদের বিএড আছে, ওরা কি আপার প্রাইমারিতে বসতে পারবে? এটা নিয়ে একটা রায় বেরিয়েছে। এখন জটিলতা এখন নেই, এখন সরকার ইচ্ছে করলে দিতে পারে, এখন আমি এটা ছেড়ে দিলাম। তারপর কিছুদিন পূর্বে আবার একটা ঘটনার আমরা সম্মুখীন হয়েছি আমরা রাজ্যবাসী। আমরা দেখলাম যে শত শত বেকাররা রাস্তায় নেমে পড়লো। ওরা কারা? ওরা হচ্ছে ত্রিপুরা ফায়ার সার্ভিসে যারা ইন্টারভিউ দিয়েছিল এবং হাবিলদার পোস্টে যারা দিয়েছিল, ওরা যারা যারা পরীক্ষার্থী, যারা এখনো রেজাল্ট অ্যাওয়েটিং দেয়ার রেজাল্ট, ওরা রাস্তায় নেমে পড়েছে। ওরা একটা আলটিমেটাম দিয়েছে। তারপর গ্রুপ ডিরও দেখলাম, জেআরবিটি গ্রুপ ডি, ওরাও আন্দোলন করলো এবং স্মারকলিপি জমা দিল, যেটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করলাম। তো এখন কথা হচ্ছে, যারা ত্রিপুরা পুলিশে অ্যাপ্লাই করেছে, ফায়ার সার্ভিসে অ্যাপ্লাই করেছে, যারা পরীক্ষার্থী, এখন গ্রুপ ডি, জেআরবিটি গ্রুপ ডিতে ওরা সর্বপ্রথম করেছিল। তারপর 2021-এ যখন আবার ত্রিপুরা পুলিশের হাবিলদারের পোস্টে এবং ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টের আন্ডারে অগ্নি নির্বাপক দপ্তরে যখন এই ভ্যাকেন্সি হলো, অ্যাডভার্টাইজমেন্ট হলো, সেখানে ওরা আবার নিজেদের ক্যান্ডিডেচার জমা করলো। তো এখন কথা হচ্ছে, এখন যদি কেউ ফায়ার সার্ভিসে পেয়ে যায়, সে কি আর ত্রিপুরা পুলিশ বা জেআরবিটি গ্রুপ ডিতে জয়েন করবে? না। কিন্তু ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিস কিন্তু একটা ওয়েটিং লিস্ট তৈরি করে, যেটা জেআরবিটি তৈরি করে না, গ্রুপ সিতে করেনি। জেআরবিটি তো ফার্স্ট বোর্ড একটা। তার মধ্যে আরেকটা আপডেট আছে, এই সুশান্ত চৌধুরী, মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী, উনি ঘোষণা দিয়েছেন যে অনেকগুলো পোস্টের মধ্যে দুটো উল্লেখযোগ্য পোস্ট নিয়ে আমি আলোচনা করব। একটা হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টারি 67 জন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারদের আবার পুনর্নিযুক্তি দেওয়া হবে, এবং জেআরবিটির দ্বারাই নিযুক্তি হবে না। পুলিশদের কথা বলছি না আমি, পুলিশের কথা আমি অলরেডি বলে ফেলেছি যে 67 জনদের নেওয়া হবে, এবং জেআরবিটিকে দায়িত্ব দিয়েছে 6 জন এই ফুড ইন্সপেক্টরের পোস্ট ফিল আপ করবার জন্য। এটা জেআরবিটি নিযুক্তি দেবে, টিপিএসসি না। এতদিন টিপিএসসি দিয়ে আসতো, এখন কি হলো যে জেআরবিটিকে এই দায়িত্বটা দেওয়া হলো। টিপিএসসি ইজ এ কনস্টিটিউশনাল বডি অ্যান্ড জেআরবিটি ইজ এ কোয়াসাই, এটা ফাংশনাল বডি।
তো এটাকে কেন দায়িত্ব দেওয়া হলো এমন একটা রেসপন্সিবল পজিশন, যেটা সবসময় রেগুলার পোস্ট। জেআরবিটিতে কি এখনো রেগুলার পোস্টে, মানে রেগুলার ইন দ্য সেন্স মানে একদম ডে ওয়ান থেকে রেগুলার, যে 5 ইয়ার্স ক্যাপ্টেন অ্যাভান্স না। তো জেআরবিটি কি এরকম পোস্ট এই মানে এই রিক্রুটমেন্ট প্রসেস করবার মতো পজিশনে আছে, সেটাও দেখবার বিষয়। এটা যদি করে থাকে তাহলে ওরা যে জেআরবিটি নিল, জেআরবিটির মধ্যে তো সব ফিক্সে নিল, 5 ইয়ার্স ক্যাপ্টেন অ্যাভান্স, তারপর রেগুলার। তো অনেক কিছু বিষয়ে ধোঁয়াশার এখনো সৃষ্টি হয়ে আছে, যেটা সরকারও জানে না কি করতে হবে। এখানে সঠিকভাবে নিয়মগুলো যদি প্রণয়ন করতে হয় তাহলে 5 ইয়ার্স ক্যাপ্টেন অ্যাবায়েন্স এটা তুলে দিতে হবে। এটা মান্ধাতার আমলের নিয়ম ছিল, এটার কোনো औचित्य নেই। এটা আমাদের এফআরএসআর এর মধ্যে এটার কোনো औचित्य নেই। এটার কোনো নিয়মাবলী, সঠিক নিয়মাবলী এটার কোনো নেই। এটা 10 বছরের জন্য প্রণয়ন করা হয়েছিল, তারপর এটা কেন এক্সটেনশন করা হচ্ছে, এখন এক্সটেনশন করছে, আমি বুঝতে পারছি না। এটা 2001 থেকে লাগু ছিল, এটা 2011-তে শেষ হয়ে যাবার কথা। 2007-এ অ্যামেন্ডমেন্ট হলো, 2009-এ অ্যামেন্ডমেন্ট হলো, 2012-তে, 13-তে, 15-তে অ্যামেন্ডমেন্ট হলো, আরওপি রিভাইজড পে রুল আসলো। এগুলো যে হচ্ছে সঠিকভাবে হচ্ছে না, কারণ দেখা যাচ্ছে এখানে টেট, টিআরবিটি যে পরীক্ষা নিচ্ছে, টেট পরীক্ষা, তারপর যে এসটিজিটি, এসটিপিজিটি, এসটিপিজিটি তো কোনো মতেই ফিক্সে থাকতে পারে না, কোনো মতেই না, কখনো এটা ফিক্স ছিল না। যে পেস গ্রেড পে 4200 গ্রেড পে কখনো ফিক্স হতে পারে না, একদমই না। এটা টিপিএসসি কে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এমনভাবে অনেক কিছুতে ধোঁয়াশা। জেআরবিটি যে গ্রুপ সি পরীক্ষাগুলো নেওয়া হয়েছে, এই গ্রুপ সি তো অ্যাকচুয়ালি বাজেটে দুটো প্রভিশন থাকে, একটা হচ্ছে দুটো হেড, একটা হচ্ছে নন প্ল্যান বাজেট আর একটা হচ্ছে প্ল্যান বাজেট। সরি, দুটো হেড না, এটা বলা হয় বাজেট দু প্রকারের, একটা প্ল্যান বাজেট, একটা নন প্ল্যান বাজেট। তো এই যে স্যালারি অ্যান্ড ওয়েজেস পরে নন প্ল্যান বাজেটে, এটা হচ্ছে মেজর হেড। আর মেজর হেডের মধ্যে কখনোই এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড ফান্ডকে ইয়ে করা, এই এক খাতার থেকে আরেক খাতায় ব্যয়, এটা দেখানো, এটা কখনোই দেখানো যাবে না। যেমন নন এই একটা মেজর হেড যেটাকে আমি বললাম স্যালারি অ্যান্ড ওয়েজেস হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। তো এটা ক্যাপিটাল হোক, রেভিনিউ হোক, কিন্তু এটা কিন্তু এক খাতার থেকে আরেকটা খাতায় এটা দেখানো যাবে না, এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড। এটা লেখা আছে, কিন্তু এটাকে দেখানো, এটা এই যে যদি এটা না দেখানো হয়ে থাকে তাহলে 25% যে কাটা হচ্ছে, এই যে 5 বছর ধরে যে 25% করে যে মান্থলি কাটা হবে বেতনটা, তোমরা জানো বন্ধুরা, যারা ফিক্সে থাকে তাদের যে 100% বেতন দেওয়া হয় না, 25% কেটে নেওয়া হয়। এই 25%-এর ইফেক্ট বাজেটের কোথাও দেখানো হয় না। এবং যে প্রফেশনাল ট্যাক্স, এই প্রফেশনাল ট্যাক্স 75% যে রিমেনিংটা থাকে সেখান থেকে প্রফেশনাল ট্যাক্স কাটা হয়, কিন্তু টাকাটা যখন থাকে তখন 100% থাকে। 100%-এর মধ্যে কিন্তু এটা ইনক্লুডেড থাকে প্রফেশনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, এনি আদার ট্যাক্স। তাহলে সেই 75%-এর মধ্যে প্রফেশনাল ট্যাক্স দিতে হচ্ছে এমপ্লয়ীদের, কিন্তু 25%-এর ট্যাক্স কে দিচ্ছে? এটা তো ইনক্লুডেড থাকে, এটার সঙ্গে ইনক্লুডেড ট্যাক্সটা, তাহলে 25% ট্যাক্স ফ্রি হয়ে যাচ্ছে। এটা ট্যাক্স ফ্রি হয়ে এই টাকাটা কোথায় যাচ্ছে? নেতাদের পকেটে। এটার কোথাও কোনো এফেক্ট নেই, পুরাপুরি বাটপারি, ধান্দালি, একদম ধান্দলি চলছে। এটা একটা বড় ধান্দলি। এই জন্যই তো এখানে 6th পে কমিশন এখনো বসানো হয়নি। 6th পে কমিশনের রিকমেন্ডেশন ছিল কোনো গ্রুপ ডি বলতে কোনো শব্দ থাকবে না, যেটা সেন্ট্রালে লাগু করেছিল। আফটার 5th পে কমিশন, 6th পে কমিশন যখন লাগু হলো, তখন গ্রুপ ডি সরিয়ে গ্রুপ সিতে একদম লাস্টের একটা পজিশন করলো কি, এমটিএস, মাল্টিটাস্কিং স্টাফ, এটা করলো। কিন্তু আমাদের এখানে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি। এই হচ্ছে অবস্থা। তো এবং আরেকটা কথা, এই যে এত কথা বলছি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, এই যে গ্রুপ সিতে আমরা দেখলাম জেআরবিটি গ্রুপ সির রেজাল্ট আউটের বেলায় যে উপরওয়ালা জানে সই বাকি, হেন বাকি, তেন বাকি, খালি নাটকের পর নাটক, নাটকের পর নাটক। এর কথা বলে সে তার কথা বলে, বাপ রে বাপ রে বাপ।
এখন গ্রুপ ডির ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা দেখছি। এগুলো হচ্ছে স্যাংশন পোস্ট, এগুলো স্যাংশন পোস্ট, এগুলো স্যাংশন করা থাকে। এগুলো অফিসারের অলরেডি সই থাকে, এখানে সই নেবার কিচ্ছু নাই, নতুন করে সই লাগে না। যদি রেজাল্ট প্রিপেয়ার হয়ে যায়, এটা বোর্ডের দায়িত্ব রেজাল্ট পাবলিশ করা, দপ্তরের দায়িত্ব অ্যাপয়েন্টমেন্ট দেওয়া। এখানে সরকার কি করবে? সরকার অলরেডি ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা অলরেডি দেওয়া হয়ে গেছে। কেন আবার এখানে সরকারের কিসের অ্যাপ্রুভেল লাগবে? এটা সেই ফাইন্যান্সিয়াল ইয়ার, অর্থ বছরে সেটা বরাদ্দকৃত অর্থ। কাকে টুপি পরায়? কাকে টুপি পরায়? আধিকারিকরা। আমার সঙ্গে আমি চ্যালেঞ্জ করছি, আমার সঙ্গে বসুক ডিবেটে, সমস্ত নথিপত্র নিয়ে। আমাকে বেশি না, আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হোক, সমস্ত রেজিস্টার, সমস্ত ডেটাবেস আমি বের করে দেব কোথায় কি গন্ডগোল হচ্ছে। ওরা যে মানে বাউন্ডুলিলামে বাটপারি করছে, বাটপারি করতে করতে একদম মানে গন্ডারের চামড়া হয়ে গেছে। কেউ এটা নিয়ে প্রতিবাদ করে না। এটা হতেই পারে না কখনো। স্যাংশন পোস্টকে কেন আটকে রাখবে? কেন স্যাংশন পোস্টের জন্য সবাই বসে থাকবে? যেমন এই যে ত্রিপুরা পুলিশ, তারপর এই হাবিলদারের পোস্টগুলো, তারপর ত্রিপুরা ফায়ার সার্ভিস, হোম ডিপার্টমেন্টের আন্ডারে দুটোই, এগুলো স্যাংশন পোস্ট। এগুলোর জন্য কেন স্টুডেন্টরা বসে থাকবে? রেজাল্টের জন্য, এর জন্য, তার জন্য। এগুলো তো রেডি থাকে, এগুলো তো রেডি, ছেড়ে দেবে, রেজাল্ট ছেড়ে দেবে। এটার জন্য কার অ্যাপ্রুভেল লাগে? কোনো অ্যাপ্রুভেল লাগে না, হয়ে গেছে, দপ্তরে সাইন করে দেবে, শেষ। এটার জন্য কি বসে থাকবে? ফাইলের পর ফাইল চাপা দেবে? এটা কি কনস্ট্রাকশনের কাজ চলছে নাকি? ব্রিজ কনস্ট্রাকশন হচ্ছে নাকি? না রাস্তা কনস্ট্রাকশন হচ্ছে? আমি তো দেখছি রাস্তা, ব্রিজ সব কনস্ট্রাকশন হয়ে যায়, আর এটা বছরকে বছর পড়ে থাকে। কাকে শেখায়? কাকে শেখায়? সব বাটপারের দল, সব বাটপার। সরকার কোনো ভালো দৃষ্টিভঙ্গি রাখে না বেকারদের প্রতি। পোস্ট ক্রিয়েশন তো করতেই হবে, দপ্তর চালাতে গেলে তো এটা ম্যান্ডেটরি, লুক লাগবে। কি ছাই করছে! তোমরা দর্শক বন্ধুরা, তোমরা বোঝো না, তোমরা বোঝো না, তোমরা ব্যাপারগুলো জানো না। এই যে গ্রুপ ডি রেজাল্ট বহুত আগে রেডি, ইলেকশনের আগে রেডি, এই লোকসভা ইলেকশনের আগেই রেডি। ওরা ইচ্ছে করলে ছাড়তে পারতো, ইলেকশনের মোমেন্টেও ছাড়তে পারতো। এটার জন্য কোনো থাকে না, এটার জন্য কোনো কি বলে এটাকে নির্বাচনী আচরণবিধি এটার উপর লাগু হয় না। যেটা নাকি মাননীয় মন্ত্রী টিঙ্কু রায়কে অনেকে ফোন করেছিল, টিঙ্কু রায় বলেছিল, তোমরা কি জানো না? তোমরা কি লেখাপড়া করোনি? তোমরা কি নির্বাচন আচরণবিধির মধ্যে তোমরা জানো না এটা নির্বাচনী আচরণবিধির মধ্যে কিছু হয় না? যোগ্যই না মন্ত্রী হবার। এটা অনগোয়িং প্রসেস, এটার মধ্যে এটা কোনো সম্পর্কই নাই। এটা আচরণবিধি লাগু হয় না রেজাল্ট পাবলিশের ক্ষেত্রে। এটা অনগোয়িং প্রসেস, এটা চলছে, কন্টিনিউ। শিট, আন্ধের নগরী কানা রাজা, এরকম একটা অবস্থা। কেউ মানে কিছু বলে না, কেউ কিছু করে না, যা খুশি তা যেমনি খুশি তেমনি চলছে। এই জন্যই তো পেপার লিক হয়, এই হয় সেই হয়, অযোগ্যদের এখানে সিলেকশন করা হয়। জেআরবিটির মধ্যে আমি হলফ করে বলতে পারি 60% অযোগ্য, 60%। ওএমআর শিট কেন দেখানো হচ্ছে না? ওএমআর শিট আমাদের অধিকার, আমরা দেখতে চাই ওএমআর শিট, আমাদেরটাই দেখতে দেওয়া হচ্ছে না। ওএমআর শিট দেখতে চাই, এবং ওএমআর শিটের সঙ্গে অরিজিনাল যেটা মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে সেটা ট্যালি করা। এটা তো আর কোনো লক্ষ্য না, এটা তো যারা সিলেকশন হয়েছে তাদের ওএমআর শিট আর আমাদের নিজেরটা, এই ওএমআর শিটের নাম্বারের সঙ্গে ট্যালি করা। দ্যাটস ইট। মানে অপদার্থ কিছু লোক আছে, অপদার্থের চরম সীমানায় গিয়ে যা খুশি তাই করছে। মনে করছে যে এগুলো মানে ওরা করে যাবে আর কেউ কিছু বলবে না, কেউ কিছু না বলুক, কিন্তু আমি বলা ছাড়বো না। আমি প্রমাণ করে দিয়েছি আমার কথা সত্য। HDZO এক্সামে আমি এটা যখন পেপারে অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল, যখন দেখলাম যে 50 মার্কস ইন্টারভিউতে হবে, এটা নিয়ে আমি গিয়েছিলাম GAAR ডিপার্টমেন্টে, নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে। সেখানে গিয়ে আমি বলেছিলাম যে এটা 50% কখনো হতে পারে না। আমি
টিপিএসসির আন্ডার সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম, বললো যে না এটা ওই অটোনোমাস বডি, ওদের এটা ডিসক্রিশনারি পাওয়ার আছে, ওরা করতে পারে। তখন আমি বললাম ডিসক্রিশনারি পাওয়ার যতই থাকুক, স্টেট গভর্নমেন্টের একটা পলিসি আছে, সেই পলিসিটা সেট করা থাকে যে কোনো রিক্রুটমেন্ট রুলসে, এবং এটা গভর্নমেন্টে যদি, যেমন গ্রান্টিনেট কিন্তু স্টেট গভর্নমেন্ট নর্মসে চলে, তো গ্রান্টিনেট যদি চলতে পারে, অটোনোমাস বডিও কিন্তু স্টেট গভর্নমেন্টের এই যে বেসিক নর্মসগুলো ফলো করতে হবে। এখন ওরা কোন জায়গায় ওরা মানে নিজেদের ইয়ে করতে পারবে, সেটা হচ্ছে পোস্টিংয়ের ক্ষেত্রে, তারপর বেতনের ক্ষেত্রে, বেতনটা বাড়াতে পারে কমাতে পারে, এটা ওদের ক্ষেত্রে। তোমরা এক্সাম তোমরা নিতে পারো 100 মার্কের বা 1000 মার্কের নিতে পারো, 500 মার্কের নিতে পারো, কিন্তু 100 মার্কের মধ্যে যে স্টেট পলিসি, যে 100 মার্কের পরীক্ষার মধ্যে 15 মার্কস মানে 15%, 200 মার্ক হলে 30, 15 প্লাস 15 30%, এটা হবে ভাইবা বয়সে। এই স্টেট পলিসি যেটা মানে ফাউন্ডেশন লেভেল বেসিক, এটা তোমরা চেঞ্জ করতে পারো না। অপদার্থ কিছু লোক থাকে, কিছু বুঝে না, ওদেরকে দিয়ে অফিস চালাচ্ছে। এই জন্যই তো পেপার লিক হয়, এই হয় সেই হয়। ওদের বেতন পোষায় না, ওদের বেতনের বাইরেও টাকা লাগে, আর যারা যোগ্য বসে বসে চুল ছিটছে। এই হচ্ছে অবস্থা, কারণ কেউ প্রতিবাদ করে না। একটা অযোগ্য একটা লোককে মন্ত্রী বানিয়ে বসিয়ে রাখে, কিচ্ছু জানে না বুঝে না, এমন অপদার্থকে মন্ত্রী বানায়। যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। লাস্ট বাট নট লিস্ট, গ্রুপ ডির কাট অফ মার্কস আমি বলে দিচ্ছি, এটা 45 থেকে 50 জেনারেলের জন্য যাবে, এর নিচে নামবে রিজার্ভেশন ক্যাটাগরি, কিন্তু 45 থেকে 50, যদি 50-র উপর উঠে, দেন দেয়ার ইজ এ, বাপরে বাপ কি বলবো, ঘোটালার মা ব্যান করে দেবে। ঘোটালা তখন আমি নিয়ে আসবো জেআরবিটি ঘোটালা পার্ট 5, যখন যদি এটা 50-র উপর যায়, এটা 50 ম্যাক্সিমাম, এই হ্যাঁ 50-র উপর যেতে পারবে না, মিনিমাম 50 বা এর নিচে 45। আরেকটা কথা, ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করা দরকার, কারণ এই যে ওরা যে পুলিশে চাকরি পাবে, এতে পাবে, বাকি পোস্টগুলো কি করবে? যেমন গ্রুপ সির পোস্ট খালি, ওয়েটিং লিস্ট থেকে টান দাও। যদি ওয়েটিং লিস্ট থেকে না টান দাও, তাহলে যারা রিট পিটিশন করছে, ওরা যদি যোগ্য থাকে, ওদেরকে নাও, ওদেরকে তোমরা রিটেন করো। যারা পরীক্ষার্থী, যারা সুইটেবল ক্যান্ডিডেট, ওরাই তো রিট পিটিশন করছে, কেস করছে, তোমরা ওদেরকে নেও না কেন? ওদেরকে নাও। তোমরা প্রতি উত্তর কেন দিচ্ছ? তোমরা দেখো এটা সঠিক কিনা, তোমরা যদি ওয়েটিং লিস্ট না প্রিপেয়ার করে থাকো। কি বলবো, মানে যা খুশি তা মূর্খ বাটপার ভরে গেছে সবকিছুতে, কেউ না জেনে না বুঝে যা খুশি তা করে। নিয়মকে নিয়ম মানতে হয়, নিয়মকে অনিয়ম বললে চলবে না। মেমোরেন্ডাম আছে, গভর্নমেন্ট অর্ডার আছে, স্টেট পলিসি আছে, এগুলো মানতে লাগে, এবং কিছু বেসিক ক্রাইটেরিয়া থাকে, সেই বেসিক ক্রাইটেরিয়া ফলো করতে লাগে। যেমন ওয়েটিং লিস্ট তৈরি করা, যেমন আরটিআই এর ক্ষেত্রে তোমরা এখানে এক্সেপশন কি করে দেখাও যে এটা থার্ড পার্টি ইনফরমেশন। কি করে থার্ড পার্টি ইনফরমেশন হয়? আমি কি ওরা ওদের মেরিটাল স্ট্যাটাস, ওদের কটা বাচ্চা আছে এটা জানতে চাইছি? ওরা একটা কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করেছে, সেই কম্পিটিটিভ এক্সামে পেপার ওয়াইজ কত নাম্বার পেয়েছে সেটা জানতে চাইছি। সেটা তো যে কেউ জানতে চাইবে, কারণ এটা পাবলিক সেক্টর। অপদার্থ মূর্খ আরটিআই এর আরও জানে না। বন্ধুরা, এখানেই রাখলাম আমার ভিডিও, আমি এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো আমার ভিডিও এবং স্টে টিউন ফর মাই নেক্সট ভিডিও। জয় হিন্দ।